দেখো এই যে কন্ট্রোভার্সি, এই যে জোনটা, এখানে যে ভিউয়ার্সরা আসে তারা কিন্তু কন্ট্রোভার্সিটা দেখে একটা নেশার মতো, তাদের ভালো লাগে শুনতে। আর যারা কন্ট্রোভার্সি করে তাদেরও কিন্তু মুখটা চুলকায় কন্ট্রোভার্সি করবার জন্য, কারণ এটা একটা মানে কি বলবো, একটা নেশার মতো আকর্ষণ করে, তীব্র আকর্ষণ আছে। যারা এই জোনটায় ঘুরে বেড়ায় তারা হয়তো আজকের আমার ভিডিও দেখে তাদের ভালো লাগছে, কালকের অন্য লোকের ভিডিও দেখে ভালো লাগছে, কিন্তু তারা কন্ট্রোভার্সি জোনের মধ্যেই ঘুরে বেড়ায়, এর মধ্যেই থাকে। তাই কন্ট্রোভার্সি ছাড়বো বললেই ছাড়া যায় না। এমন অনেক ক্রিয়েটার আছে যারা এখন আর ভিডিও করে না, কিন্তু বহু বহু জায়গায় তাদের কমেন্ট করতে দেখা যায়। তার মানে তারা কিন্তু কন্ট্রোভার্সি জোনটা দেখে, ফলো করে। ঠিক আছে, আমরা হয়তো ভাবি যে তারা কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে আর এই জোনে আসে না, মানে দেখে না বা কিছু না, একদমই না। হয়তো তারা আর কন্ট্রোভার্সি করে না, তাদের মনে হয়েছে করবে না, ভালো লাগছে না, বোর লাগছে, বা ফ্যামিলিগত কোনো কারণে ছেড়ে দিয়েছে, বা কিছু হয়তো কোনো ক্ষেত্রে কেউ কেউ দেখেছে যে সেইভাবে উন্নতি করতে পারেনি, তাই বহু বহু লোক কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে। অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন আর কাজ করে না, কিন্তু তারা দেখে না, না তারা দেখে এবং উইথ ইন্টারেস্ট দেখে। এবং বহু জায়গায় তাদেরকে আমি দেখেছি লাইভে এমনি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে, বা খুব যখন কোনো কিছু কন্ট্রোভার্সি নিয়ে তোলপাড় হচ্ছে তখন তাদেরকে আগমন করতে দেখেছি। তার মানে কন্ট্রোভার্সিটা একটা নেশা, এবং এর মধ্যে যদি তুমি একবার ঢুকে পড়ো সেখান থেকে বেরোনোটা খুব চাপের। ঠিক আছে, যদি না তুমি অন্য কোথাও নিজেকে ইনভলভ করো, মানে টাইম যদি তুমি কিলিং করতে পারো অন্য জায়গায়, তাহলে ইটস ওকে। না হলে কিন্তু তোমাকে ঢুকতে হবে, মানে তুমি ইউটিউব ঘাটবে অথচ কন্ট্রোভার্সি জোন একসময় তুমি দেখতে বা করতে, এখন আর দেখছো না বা করছো না, এটা খুব কোয়াইট ইম্পসিবল ব্যাপার। এইবার যদি তুমি ইউটিউব ঘাটার সময়ই পাচ্ছ না, এমন কোনো প্রফেশনে ঢুকে গেছো বা এমন কোনো বিজনেসে ঢুকে গেছো, তাহলে ব্যাপারটা আলাদা। বুঝতে পেরেছো? তাই অনেকেই কন্ট্রোভার্সি ছাড়বো 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 বলে ছাড়তে পারে না, আবার অনেকে ছাড়লেও দর্শকের আসনে তারা বসে থাকে। এবারে এত কথা কেন বলছি হঠাৎ করে, তার পিছনে তো নিশ্চয়ই রিজন আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। তো দেখো, আমি বিশাখাদের নিয়ে কথাটা বলতে এসেছি। বিশাখাকে দেখলাম যে সে কাঁদতে কাঁদতে প্রথমে একটা খুব এক্সাইটিং মুডে একটা ভিডিও করে এবং ভিডিওটা প্রাইভেট করে দেয়। তারপরে তাকে আবার একটা ভিডিও করতে দেখা যায় এবং সেই ভিডিওটাতে সে কাঁদতে কাঁদতে এসে বলে যে সে কন্ট্রোভার্সি জোন থেকে বিদায় নেবে, সে আর কন্ট্রোভার্সি করবে না বা দেখবে না, সে ব্লগিং দেখবে বা অন্য কোনো ভিডিও দেখবে, ভালো ভিডিও দেখবে। মানে সে স্বীকার করলো যে কন্ট্রোভার্সি জোনে ভালো ভিডিও হয় না, তার বক্তব্য। কন্ট্রোভার্সি জোন তার মানে ভালো নয়, নোংরা। আচ্ছা, কন্ট্রোভার্সি জোন আর কি দেখাটা ঠিক মানে কি বলবো, বিলো দ্য বেল্ট ব্যাপার, এরকম একটা কিছু বলতে চেষ্টা করলো। তো যাই হোক, সে আর কন্ট্রোভার্সির মধ্যে থাকবে না, কন্ট্রোভার্সি দেখবে না, কন্ট্রোভার্সি করবে না। ঠিক আছে, এবার এইটা বলার পর তাকে অনেকেই কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে কমেন্ট বক্সে, যার মধ্যে আমি যাদেরকে চিনি, সৌমি, রাজা, এরা আছে, এরাও অনেক অ্যাপ্রিসিয়েট করেছে এবং বলেছে মুভ অন করো, আর সেখান থেকে তুমি কোনো জব করো বা অন্য কিছু করো, হ্যানা ত্যানা। দেখো, জব করাটাও কিন্তু একটা আর্জ। ঠিক আছে, নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ সাফিসিয়েন্ট করার মেন্টালিটিটাও কিন্তু একটা আর্জ। একটা সময়ের পর সেই আর্জটা অনেকেই তাদের লাইফ থেকে নিভিয়ে ফেলে। তো আমি জানি না ও কী জব করবে বা কী করবে, কোনো প্রফেশনে যাবে কি না, নাকি অন্য কিছু করবে বলতে পারবো না। তবে কন্ট্রোভার্সি যে ও ছাড়তে পারবে না সেটার প্রমাণও বারবার দিয়ে যাচ্ছে, আর তার জন্যই কথাটা বলতে আসতে হলো। ও রাজশ্রীর ভিডিওটাতে ওকে, রাজশ্রীর কমেন্টটাতে ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যানা তানা জানিয়েছে এবং বলল যে তুমি আমাকে মোটিভেট করেছো। রাজার কথায় ও মোটিভেট হয়েছে এবং ও বুঝতে পেরেছে ওর ভুলটা কোথায় হয়েছে। ঠিক আছে, তার মানে ও বলতে চাইলো যে কন্ট্রোভার্সি জোনটা আমার জন্য নয়, আমি এভাবে কন্ট্রোভার্সি করতে পারছি না, এবং আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো এক পেশে একতরফা হয়ে গেছে এবং আমি কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে যাব, কারণ আমি এখন হার্ট হচ্ছি। সেই লেভেলের আমি বিশাল ইনকাম করেছি তা নয়, আর আমি হার্ট হচ্ছি, এবং আমার বাবা মায়ের অসুস্থতার সময় আমি যে তাদের জন্য কোনো কন্ট্রিবিউট করব সেটা করতে পারছি না, এবং সেই জায়গায় আমাকে লোকের কাছে হাত পাততে হচ্ছে। না দেখো, ও একটা কথা বারবার বলছে যে মায়ের জন্য করেছি, তো মায়ের জন্য আমাকে যদি রাস্তায় ভিক্ষা করতে হয় আমি তাও করব 100 বার।
মা বাবা এদের জন্য তো মানুষ অনেক কিছু করতে পারে, মায়ের জন্য রাস্তায় ভিক্ষা কেন, অনেকে অনেক কিছু করে, ঠিক আছে। তো সেটা ও যেটা বলেছে মায়ের যে ফিলিংস সেটা ঠিক আছে, কিন্তু প্রথম ওকে কি করতে হতো, মায়ের কথা যদি ও সত্যিই এত ভাবতো, ও তো জানতো ওর মায়ের বয়সটা হয়ে গেছে, তাহলে ওকে কি করতো প্রথম থেকেই এমন কিছু করতে হতো যাতে তাকে সে ইকোনমিক্যালি সাউন্ড হয়। কারণ একটা জিনিস আমরা দেখেছি যে ওরা কন্ট্রোভার্সি জোনে কাজ করে বহুদিন থেকেই, কিন্তু আমি যবে থেকে দেখছি যে একটা মিনিমাম ভিউজ ওদের হয়, আর আমার মনে হয় না সেটার থেকে বিশাল কিছু টাকা ইনকাম হয়। তাহলে যখন ও দেখলো যে ইউটিউবে আমি কন্ট্রোভার্সি জোনে কাজ করে সেই অর্থে কিছু করতে পারছি না, তাহলে আমি এটা করছি ঠিক আছে, বাদবাকি টাইম আমাকে অন্যরকমভাবে ইউটিলাইজ করতে হতো যাতে আমি ইনকাম করি। যেখানে সৌমি একটা মানে কমেন্ট লিখেছে, যেখানে ও একটা কথা বলেছে যেটার সঙ্গে আমি একদম 100% সহমত, যে পয়সা না থাকলে কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। পয়সা থাকলে তোমার ভ্যালু আছে, না হলে নয়। আলটিমেটলি দিনের শেষে তোমাকে পয়সা ইনকাম করে নিজের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। পয়সা যদি তুমি ইনকাম না করে তাহলে তো সবটাই বেসলেস কথা, সবটাই বেকার হয়ে গেল। মায়ের জন্য আমি সব করতে পারি, কিন্তু কি করে? আগে তো ইনকাম করে সাপোর্টিভ মেন্টালিটি রেখে সেই জায়গা থেকে, নাকি আমি হাত পেতে দেবো? তাহলে তো হয়েই গেল। তো যাই হোক, এবার আমি একটা জিনিস দেখলাম যে সৌমি এবং রাজার এই কথাগুলোতে সে অ্যাপ্রিসিয়েট করলো, মোটিভেট হলো, থ্যাংক ইউ জানালো এবং কন্ট্রোভার্সি ছেড়ে দেবে বলল। তার পরক্ষণে ওখানে সু একটা কমেন্ট করেছে, যেখানে সু কিন্তু ওকে লিখেছে যে কন্ট্রোভার্সি করবি না, ঠিক আছে, এই সরি কন্ট্রোভার্সি ছাড়বি না, ঠিক আছে। আর এতদিন পরে হলেও যে রিয়েলাইজ করতে পেরেছিস ওই লোকটাকে, সেটাই বড় ব্যাপার, ভালো কথা। আচ্ছা, তারপরে বলছে যে কন্ট্রোভার্সি কর কিন্তু কাউকে আঘাত করে নয়। আচ্ছা, মানে কাউকে নোংরাভাবে ডিফেম করে না, আঘাত করে না। আচ্ছা, এইখানেই আমার আবার বক্তব্য। সেখানে আমাদের এই বিশাখা পিং কমেন্ট করেছে, তার মানে ওখানে বললো যে আমি কন্ট্রোভার্সি করব না, এবং সেখানে যারা বলেছে গুড লাক, বেস্ট অফ লাক, বা কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছ, খুব ভালো কাজ করছো, এগুলো যারা লিখেছে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ, তারা মোটিভেট করেছে। এইসব কথা বলার পর সু যখন তাকে কমেন্ট করলো, সেখানে কিন্তু সে বলেছে কন্ট্রোভার্সি ছাড়বি না, ঠিক আছে। তাহলে সেখানে সে পিং কমেন্ট করলো। তাহলে এ অ্যাকচুয়ালি কি করতে চাইছে? এরা বলছে ছেড়ে দে, সেখানে সে থ্যাংক ইউ সো মাচ মোটিভেটেড হয়েছে ওদের দ্বারা বলছে, আবার এখানে এ বলছে ছাড়বি না, সেখানে পিং কমেন্ট করছে। তাহলে এ কি করতে চাইছে? ছাড়তে চাইছে না ধরতে চাইছে? সেটাই তো বুঝলাম না। দুজনকেই তো একসঙ্গে বলতে পারে না, মানে ছাড়ার কথাটাতেও হ্যাঁ হ্যাঁ, না ছাড়ার কথাটাতেও হ্যাঁ হ্যাঁ, এটা কি করে হয়? এইবার তুমি যদি বলো যে মানে তোমরা যদি বলো আমার ব্যক্তিগত মত কি, আমি কখনো চাই না যারা কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি করতে এসেছে এবং ইকোনমিক্যালি তারা একটা লামসাম টাকা প্রতি মাসে ইনকাম করছে, তারা কেউ কন্ট্রোভার্সি না ছাড়ুক। কারণ তাদের কাছে এটা একটা ইনকামের জায়গা, ভালো করে বুঝছো, তাদের কাছে এটা একটা ইনকামের জায়গা। তো অহেতুক কেন কেউ কন্ট্রোভার্সি ছেড়ে দেবে? এটা আমার বক্তব্য। কিন্তু এখন কথা হচ্ছে, বিশাখারা যে ভিডিও করে তাতে তারা বছরে কত টাকা করে পায় সেটাও তো ভাবতে হবে, মানে কতবার পেমেন্ট পায় সেটা ভাবতে হবে। তো যদি দেখা যায় বছরের শেষে 2বার কি 4বার পেমেন্ট পেয়েছে, তাহলে বাকি 8 মাস ওরা কি করবে? কারণ আমরা এখানে চাই মোটামুটি মান্থলি, তারপর 1.5-2 মাসে একবার করে পেমেন্ট পেলে তবু ঠিক আছে। তো সেইখানে যদি কিছুই পেমেন্ট আমরা 6 মাস ধরে না পাই, তার মানে দেখো একটা ওয়াইফাইয়ের খরচা আছে, ভিডিও করলে তার এনার্জি আছে, তাহলে আমি যে খাটছি, পরিশ্রম করছি, যেটুকুনি করছি, তাতে যদি আমার কোনোই মুনাফা না হয়, আমার টাইম শুধু কিলিং হয়, তাহলে আমি কন্ট্রোভার্সি করে কি করব? তাই না? তাহলে আমি কন্ট্রোভার্সি করে কি করব? এইবার কেউ যদি অন্য কোনো প্রফেশনে থাকে, ভালো করে বুঝো, অন্য কোনো প্রফেশনে থাকে, মাঝে মধ্যে 2-1টা ভিডিও করে এবং সেক্ষেত্রে 9 মাসে 6 মাসে তার একটা স্যালারির মতো ঢোকে এক্সট্রা টাকা হিসেবে, তাহলেও ঠিক আছে। বাট আমরা যতদূর জানি যে এই বিশাখা অন্য কোনো কাজকর্ম করে না, শুধু ইউটিউব করে। তো সেই ইউটিউব করে ও সময়টা কিলিং করে যদি কোনো ইনকামই না করতে পারে, তাহলে কন্ট্রোভার্সি করেই হোক আর কিছু করে হোক, ফায়দাটা কি?
আমি যে দিনের পর দিন আমার টাইমগুলোকে এখানে দিচ্ছি ইউটিউবে, আমার সময়গুলো এইভাবে অপচয় করছি এবং আমি পরিশ্রম করছি, মানে আমার মতো করে পরিশ্রম করছি, তাহলে সেখান থেকে যদি আমি ফায়দা না পাই তাহলে সেই কন্ট্রোভার্সি করে বা ভিডিও করে আমার লাভটা কী? তাহলে কন্ট্রোভার্সি করে লাভ নেই। কারণ আমি কন্ট্রোভার্সি করলেও যা আমার ইনকামের পজিশান, আমি ব্লগিং করলেও পজিশান, আর আমি না খাটলে বাদই দাও। তাহলে আমি যে কন্ট্রোভার্সি করব তার পিছনে স্বার্থটা কী, কাজটা কী? গেল এটা। আচ্ছা, এইবার কথা হচ্ছে অনেকেই ওকে বলেছে ওর কোনো নিজস্বতা নেই, ও মানে এতদিন ধরে যা দেখেছি যে হাট যাদেরকে নিয়ে ভিডিও করে ও তাদেরকে নিয়ে শুরু করে এবং নোংরা অকথ্য কথা বলতে থাকে। ঠিক আছে, তাহলে যার নিজস্বতা নেই ইউটিউবে তার জায়গা নেই, এটা নো ডাউট, এটা নো ডাউট। ইউটিউবে যদি তুমি জায়গা করতে চাও তাহলে তোমাকে একটা স্বতন্ত্র ক্রিয়েটার হয়ে দেখাতে হবে, কারণ ওই পদপিষ্টে দাঁড়িয়ে কারোর হয়ে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে কোনো লাভ নেই। গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমার একটাই বক্তব্য, হাট কি কোনো দিন এই বিশাখাতের বলেছিল যে আমি যা ভিডিও করব তাই তোমাদের করতে হবে, বা আমি যাকে নিয়ে বলবো তোমরাও তাকে নিয়ে বলবে? না, মনে হয় না। তাহলে কেন করে? গুড বুকে থাকার জন্য, হার্টের গুড বুকে থাকার জন্য। এদের মতে হার্ট একটা স্ট্রং ক্রিয়েটার এবং হার্ট যদি মানে সেই লেভেলে অ্যাটাক করতে পারে, তাহলে হার্টের যদি গুড বুকে থাকি তাহলে আমাকে কেউ অ্যাটাক করতে পারবে না, উল্টে আমি সবাইকে ধেইতা নাচন করে অ্যাটাক করে আসবো, এটাই তাদের ধারণা। মানে হার্টের আমি সাঙ্গু, তার মানে বিশাল কিছু, যেটা একটা সময় আমাদের জাজ দিদি করেছিল, যে আমাদের ম্যাডামকে সামনে রেখে সে নিজের পাওয়ার দেখাচ্ছিল। কি পাওয়ার? যে ইউটিউবে দিদিকে নিয়েইছি, সবাইকে আইনের হুড়কো গুজে দেবে, আর আমাকে তো দেবে না, কারণ আমি দিদির ছায়া সঙ্গী, আমি দিদির বুইন, তাহলে আমাকে তো দেবে না, তাহলে আমি স্ট্রং, কারণ আমার কাছে দিদি আছে, তোর কাছে কি আছে? তো এরকম ব্যাপারটা ছিল। তো এখানে বিশাখাদেরও ব্যাপারটা সেরাম ছিল, ওরা ওয়াইটির দাদা ভাইকে ওরা পাতানো দাদা, এবং ভাইফোঁটা ওর মা ছেলে পাতিয়েছে, দাদার মতো মানুষ হয় না, সারাক্ষণ চেটে বেরিয়েছে। তো এই রকম চাটুকাগাড়ি করে একটা জিনিস ওরা ফিল করেছে যে আমার দাদা, হ্যাঁ আমার দাদা সব জায়গায় মানে একটা স্ট্রং ক্যান্ডিডেট, তাহলে দাদার যদি আমি ছত্রছায়ায় থাকি তাহলে আমাকে কেউ কিছু সেরকম বলতে পারবে না, বা আমি একদম একটা স্ট্রং জায়গায় আছি, দাদার আলোয় আলোকিত হব, এটাই হচ্ছে এদের ইন্টেনশনটা ছিল। কিন্তু ব্যাপারটা কোথায় চটকে গেল? যখন এরা হচ্ছে ওই টাকা পয়সার ব্যাপারগুলো করছিল তখনই কিন্তু ঝামেলাটা হলো। আর পয়সা যে রিলেশনের মধ্যে ঢুকে গেছে, আর পয়সার মারপ্যাচ এমনই যে যেখানে কত রিলেশন নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে ইউটিউবের ভার্চুয়াল জগতে দাদা ভাই বোন পাতানো বা এই মা পাতানো এই রিলেশনগুলোর কি ফায়দা? কোনো ফায়দা নেই। এবারে সেই জায়গা থেকে যদি তারা ভাবে যে তারা কোনো ভুলভাল কাজ করবে আর সেই কাজে কেউ সাপোর্ট করবে, তা তো হয় না, কারণ তার তখন এথিক্সের ব্যাপার থাকবে, তার তখন অন্য লোককে বলেছো একে বলনি, তখন তাকে বায়াসড বলবে, তখন তার উপরে কিন্তু আঙুলটা উঠবে, তো সেটা কেন সে সহ্য করবে, তাই না? তো সেই জন্য ব্যাপারটা ওখান থেকে প্রবলেম হয়েছে। তো এখন আমার বিশাখাদের উদ্দেশ্যে একটা বক্তব্য, যে তোমার রিয়েলাইজেশন এতদিন পর হলো এটা, যে তুমি যাদেরকে যা বলেছো, সে জাজদিদি হোক, সুদিদি হোক, রিম্পা হোক, দীপ্তিদি হোক, যাদেরকে যা বলেছো সব অন্যায় করেছো, সব ভুল করেছো, এবং প্রত্যেকটা ক্রিয়েটারের মানে কমেন্ট বক্সে গিয়ে তুমি জনে গিয়ে বলেছো ভুল হচ্ছে আর কমেন্ট লিখে আসছো। হ্যাঁ, তাহলে তুমি কি চাইছো? তুমি যদি কন্ট্রোভার্সি ছেড়েই দাও, তুমি যদি কন্ট্রোভার্সির মধ্যে আর থাকতেই চাও না, তুমি যদি এখান থেকে বেরিয়ে যেতে চাও নিজের মেন্টাল পিসের জন্যে, তাহলে তুমি লোকের কমেন্ট বক্সে জনে কি করছো? এবং তোমাকে দেখা যাচ্ছে যে ঠিক দাদা ভাই, মানে তোমার দাদা ভাই যাদেরকে নিয়ে সেই লেভেলের কন্টেন্ট করে, ঠিক তাদের কাছে গিয়ে তুমি ক্ষমাটা চেয়ে আসছো। তাহলে তুমি কি আবার দলগত কোনো জায়গায় চলতে চাইছো? অ্যাকচুয়ালি কি জানো তো, তোমাকে সুদেবী বলতে চেয়েছে যে তুমি তোমার মতো করে নিজের মতো করে কন্ট্রোভার্সি করো, তুমি স্বতন্ত্রভাবে কাজ করো, কারোর কথায় উঠে বসে না, কারোর কথায় প্ররোচিত না হয়ে। কিন্তু না, তোমরা পারবে না। তোমরা যেই দেখলে হাট দাদার ওখান থেকে আমরা আর সেই লেভেলে সাপোর্ট পাচ্ছি না এবং হাট দাদার সঙ্গে ঝামেলা, ঠিক তার অ্যান্টি পার্টিগুলোর সঙ্গে তুমি
একটা আবার দল গঠন করার চেষ্টা করছো। হ্যাঁ, সে সু হোক, জাজদিদি হোক, বা যাই হোক, যার না কারোর আবার দলে ঢোকবার চেষ্টা করছো। এটাই হচ্ছে তুমি, এটাই তোমাদের প্রবলেম, যে একটা জায়গা থেকে যেই বেরিয়ে এসেছি আমি কিন্তু আবার নিজের মতো করে স্বতন্ত্র থাকবো না, আমার ঠিক তার অ্যান্টিপার্টিদের কাছে গিয়ে তাদের ওখানে গিয়ে কমেন্ট করে তাদের গুডবুকে নাম তুলতে হবে। বাট তুমি এটা বোঝো না, এই ধরনের হিউম্যান নেচার বা ক্যারেক্টার যাদের আছে তাদেরকে কিন্তু কেউ বিশ্বাস করে না। আজকে তুমি হারদাদাকে নিয়ে সেই বিগলিত প্রাণের ছেলে, প্রাণের দাদা, ভাইপোটা, সেই লেভেলের ভালোবাসা, চিন্তার বাইরে ভালোবাসা, এরকম করেছো। আর এখন গিয়ে তার সঙ্গে যখনই তোমার প্রবলেম হয়েছে দেন অ্যান্ড দেন তাকে নিয়ে আউটবাস্ট করেছো। সেটা কন্টেন্টের জন্য যা হয়েছে হয়েছে, কিন্তু তারপরেই তার অ্যান্টি যাদেরকে নিয়ে সে ভিডিও করে, ঠিক তাদের কমেন্ট বক্সেই তোমাকে দেখা যাচ্ছে, এবং সেখানে গিয়ে তুমি তোমার ভুল স্বীকার করছো, যা করেছো ভুল করেছো। এবং তুমি প্রশ্ন এটাই করেছিলে যে হারদাদা তো সবার সঙ্গে এরকম করে, এটা করেছে, ওর কেন জুম দেখিয়েছে, ওর কেন মানে ওর সম্বন্ধে কেন ওই একটা নোংরা অ্যালিগেশন দিয়েছে, তারপরে বাচ্চা না হওয়া নিয়ে খোটা দিয়েছে, হ্যাঁ না তারা, এইগুলো তুমি বলছো। তো এগুলো তুমি বলনি, আমি নিজের মুখে শুনেছি। তুমি সুকে আরও একটা ক্রিয়েটারকে তুমি ওই যেই নামটা নোংরা একটা নাম বলে ডাকে বাচ্চা না হলে, সেটা বলে বলে ডেকেছো, ঠিক আছে। আর জাজদিদিকে তো অকথ্য বাজে কথা বলেছ, যা মানে হার্ড বলেছে তখন, তারপরে তুমি তার ডবল গিয়ে বলে শুরু করেছো। তো সেগুলো কি তোমাকে হার্ড শিখিয়ে দিয়েছিল, নাকি তুমি নিজের থেকে বলেছিলে? তাহলে হঠাৎ করে তোমার কি রিয়েলাইজেশন হলো যে তুমি সবার কাছে গিয়ে ক্ষমা চাইছো, আর সেখানে গিয়ে বলছে এগুলো কেন বলেছিল, একে বলেছিল, তাকে বলেছিল? মানে যখন তোমার উপরে আঁচটা এলো তখন তোমার মনে হলো, এতদিন তোমার মনে হচ্ছিল না যে এইগুলো সব মানে অন্যায় হয়েছে, ভুল হয়েছে, ডিফেম হয়েছে, এই ধরনের কথা বলা যায় না? আর যদি সত্যিই সেটা হয় তাহলে হারদাদা কেন, তুমিও তো সেম কাজ করেছো। তুমি তো যেভাবে বলেছো, তারা কিন্তু তোমার সঙ্গে না তো পার্সোনালি কোনো চেনাশোনা আছে, না তো কোনো রকম প্রবলেম আছে, না তো কোনো সখ্যতা আছে, তারপর গিয়েও তুমি এগুলো করেছো। এবং তুমি একটা সময় শুয়ের হয়ে ভালো ভিডিও করেছিলে, যেখানে শু বলছিল যে এখনও সিদ্ধারা বেঁকে যায়নি এই বয়সে গিয়েও। আচ্ছা, তারপরে হচ্ছে জাজদিদিকে নিয়ে তুমি অকথ্য নোংরা ভিডিও করেছো, সুকে নিয়েও করেছো, তোমার মাও করেছে নোংরাভাবে, আমাকে নিয়েও বলেছো। তাহলে সেগুলো তো তোমরা করেছো, সবাই কি শিখিয়ে দিয়েছিল? না তো। তাহলে তোমরা তখন নিজেদের বুদ্ধিতে চলেছো। আর এখন যদি বলো না আমি হিপনোটাইজ হয়ে ও যা বলেছে তাই করেছি, তাহলে তোমাদেরকে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তাহলে আজকের ডেটে যখন তোমার রিয়েলাইজেশন হচ্ছে, তাহলে তুমি একটা ভিডিও করে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছো, খুব ভালো কথা, যে আমি আর এগুলো করব না, আমি যা করেছি ভুল করেছি, ঠিক আছে। তা জনে গিয়ে তুমি কি বোঝাতে চাইছো? তাহলে কেমন যেন মনে হচ্ছে না, আবার সেই দলের গন্ধ, তুমি কোনো দলের মধ্যে ঢুকতে চাইছো, কারোর না কারোর গুডবুকে থাকতে চাইছো, কোথাও না কোথাও আবার শেল্টার চাইছো। তো যখন তুমি কন্ট্রোভার্সিই করবে না, তোমার এগুলোর দরকার কি? এটা তো সব থেকে বড় কথা, যে আমি যে কন্ট্রোভার্সি করবো না, তাহলে আমার এগুলোর দরকার কি আছে? এটাও তো একটা ব্যাপার। আমি বুঝতে পাই না যে তোমাদের নেচারটা অ্যাকচুয়ালি কী, বা তোমরা কি করতে চাইছো। আচ্ছা, তারপরে কথা হচ্ছে যে তোমরা লোকের সঙ্গে পার্সোনালি মেশো কেন এত? মানে এই নূপুরের সঙ্গে, এই সুজাতাদির সঙ্গে, এদের সঙ্গে তোমাদের পার্সোনালি মেশার কি দরকার ছিল? কেনই বা মিশেছিলে? আমি তো এটা বুঝতে পারছি না, ঠিক আছে। মানে আমার কিচ্ছু বলার নেই, কি বলবো আর। তো যাই হোক, এই যে পার্সোনালি মেশাটা, এটাই কিন্তু সবথেকে খারাপ জিনিস, এটাই সবথেকে খারাপ জিনিস। এবং তারপরে সেই পার্সোনাল জিনিসগুলো ইউটিউবের মার্কেটে চলে আসে, আর সেগুলো নিয়ে বেচা শুরু হয়ে যায়। আজকের ডেটে মানে তোমার নিজের পার্সোনাল কিছু জিনিস বাইরে চলে আসছে। আমি এগুলোকে কোনোদিন সাপোর্ট করি না, যে পার্সোনাল জিনিস বাইরে চলে আসবে আর সেই নিয়ে লোকে কাটাছেঁড়া করবে, একদমই পছন্দ করি না। কিন্তু একটা জিনিস তো সত্যি, যে এই জিনিসগুলো তুমি কেন বলে রেখেছো, কেন করেছো? কেন একটা বাইরের আননোন পার্সন মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে সেখানে এত গল্প গুজব করেছো, বা তাদেরকেও তোমার ওই বন্ধুর সঙ্গে ঘুরতে বেড়াতে নিয়ে গেছো? আমি তো জানি না কেন করেছে এগুলো। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে বলে রাখি, এটা বলার দরকার আছে, সেটা হচ্ছে যে এই বিশাখার মা হচ্ছে কিন্তু আমার এক বন্ধু, তার
কাছে আমার নাম্বার চেয়েছিল আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য, ঠিক আছে। তো সেখানে সে নাম্বার আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বললাম হ্যাঁ দিতে পারিস, কথা বলতে চেয়েছে দিতে পারিস, বয়স্ক ভদ্রমহিলা। তো উনি ভীষণ আপ্লুত হয়ে আমাকে ফোন করেছিলেন, আমার সঙ্গে কথা বলেছিলেন। আমার ছেলের মনে হয় তখন মোস্ট প্রবাবলি জন্মদিন ছিল, উনি হ্যাপি বার্থডে জানিয়েছিলেন, আমিও থ্যাংক ইউ সো মাচ প্রণাম যেটা বলার সেটা বলেছিলাম। তারপরে যেটা হয়েছিল যে ওনার মেয়ে আর কি ওর নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতো। আর যেটা হাট দাদা বলেছে একদম ঠিক, ভোর 3টে 4টে 5টার সময় গুড মর্নিং গুড নাইট এই ধরনের মেসেজগুলো করতো, যেগুলো ইমোজি টাইপের। আর সত্যি কথা ওগুলো বেশি করলে সমস্ত ফোন ভরে যায়, ফোন পুরো ভরে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আর শেয়ার করতো, ওর প্রতিটা ভিডিও তখন শেয়ার করতো, ঠিক আছে। এবার তারপরে ওর মা ভিডিও করে বলতেন যে কেন আমার এখানে কেউ কমেন্ট করে না, এখানে সে কমেন্ট করবে, এই করবে, ভালো লাগুক মন্দ লাগুক কমেন্ট করবে। এখন ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রে ব্যক্তিগত যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি তখনই কারোর ভিডিও দেখি যখন সেই ভিডিওটা নিয়ে কন্টেন্ট করি। আর নাচে কারোর ভিডিও শুধু শুধু দেখতে যাব কেন বলুন তো? কারণ সময়টা তো আমরা আমাদের কাজের জন্য, এখানে তো পয়সার জন্য করতে এসেছি, তো এখানে ভালো লাগা থেকে নয়, তো কন্টেন্টের জন্য কাজ করি। এইবার সেই কন্টেন্ট যখন যেটা দেখার সেটা দেখে নিই। হ্যাঁ, এইবার যদি কোনো থাম্বনেল বা টাইটেল সেরকম থাকে যেটা কন্টেন্ট করব না, অথচ কি বলছে শোনার কিউরিসিটি থাকে, হ্যাঁ, তো তখন সেই ভিডিওগুলো দেখি। নচেত এখানে কারোর এমনি ক্যাজুয়ালি কারোর ভিডিও কি আমরা দেখি না। আচ্ছা, এইবার ওই কিউরিসিটি যদি জায়গা দেখি, আর যদি নিজে কন্টেন্ট করতে চাই দেখি। আর আমি সত্যি কথা বলতে তারপরে যেগুলো দেখি, মানে আমি নিজের জন্য যে ভিডিওগুলো দেখি, বেশিরভাগ ক্ষেত্রে মুখবাগ দেখি, কারণ মুখবাগ দেখতে আমার খুব ভাল লাগে। লোভনীয় খাবার খাচ্ছে জিভ দিয়ে, মানে আমার লালা ঝরে আর কি, মানে সেইটা আমার খুব ভাল লাগে দেখতে। আর সত্যি কথা হোম ট্যুর দেখি, তারপরে সবার গয়না দেখে দেখে বেড়াই, হোম ট্যুর দেখে দেখে বেড়াই, বিয়ের সাজ, অন্নপ্রাশন, স্বাদের অনুষ্ঠান, এই সব জিনিস দেখতে আমার ভালো লাগে। আমি সবার চ্যানেলে আমার এন্টারটেনের জন্য এই ধরনের ভিডিও দেখে বেড়াই। বাদ বাকি কিউরিসিটির জন্য কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি, আর যাদের কন্টেন্ট করি তাদের তো ভিডিও দেখি। তো শুধু নালে যেই কথা আমি বুঝতে পারবো না তার ভিডিও দেখে সেখানে গিয়ে লাভ রিয়াক্ট দিয়ে আসবো, মানে যে হ্যাঁ আমি দেখেছি, এগুলোর তো কোনো মানে হয় না, ঠিক আছে। তো যাই হোক, যদি কথার মধ্যে দম থাকে না, কাউকে বলতে হয় না যে আমার ভিডিও এসে দেখো, মানে পার্সোনালি কাউকে বলতে হয় না। ভিডিওতেই যদি বলে যে প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করুন আর সাবস্ক্রাইব করুন বা দেখুন, লাইক করুন, সেটা আলাদা কথা, সেটা তো আমার ব্যবসায়তে আমি বলবো। তাছাড়া জোর করে না কাউকে দিয়ে সত্যি কথা বলতে কিচ্ছু হয় না। তো কেন এগুলো করতেন আমি জানি না, এই কথাগুলো কিন্তু সত্যি আমি আজকের বললাম এই জন্যে কারণ এই কথাগুলো উঠেছে, ঠিক আছে। তো আমার সঙ্গেও সেম জিনিসটা হয়েছে, কিন্তু ফার্দার ওনার সঙ্গে আমার আর কথা হয়নি। ওই শেয়ার করতো, ওই মেসেজ করতো, এইটুকু, কিন্তু তারপরে আর কোনোদিন কথা হয়নি, ওইটুকুনিই ছিল। তো আর আমাকে কোনোদিন আর ফোন করেনি, এটাও সত্যি। তো যাই হোক, এইবার আমার বক্তব্য হচ্ছে এগুলো কেন করেন আপনারা, কিসের জন্য করেন? আর তারপরে শুনছি ব্যক্তিগত যাদের সঙ্গেই আপনাদের যোগাযোগ ছিল, মানে অন্তরঙ্গতা, তাদের কাছ থেকেই আপনারা টাকা পয়সা চেয়েছেন। হ্যাঁ, এর কাছে 2000, ওর কাছে 5000, ওর কাছে 7000, এরম করে চেয়েছেন। তো এগুলো তো ঠিক নয়, এগুলো একদমই ঠিক নয়। আপনার মানে শরীর খারাপ, আপনার মেয়ে আপনার ট্রিটমেন্টের জন্য করছে, কিন্তু এইভাবে জনে ফোন করে টাকা চাওয়া, এগুলো কি? কারোর ফোন নাম্বার যদি আপনাদের কাছে থাকে তার মানে সেটার মিসইউজ করবেন, সেটা কি ধরনের কথা? তো যাই হোক, আমার মনে হয় এইখানে যদি হাট দাদা আপনাদের এগেনস্টে এই টাকার ব্যাপারে কোনো কথা না বলতো, তাহলে কিন্তু খুব ভুল করতো হাট দাদা। কারণ হাট দাদা সবার ব্যাপারে বলে বেড়াবে আর তার দলের বোনদের ব্যাপারে কিছু বলবে না, তা তো হয় না। যখন সে অন্যায় করছে দেখছে, বা যখন সেটা এথিক্সের বাইরে দেখছে, অন্যায় করছে মানে টাকা চাওয়াটা তো সিম্পলি ভিউয়ার্সদেরকে এরমভাবে টাকা চাওয়া যায় না। ভিডিও করছেন ঠিক আছে, কিন্তু এইভাবে তো টাকা চাওয়া যায় না, সেই জায়গা থেকে অন্যায়। এমনি অন্যায় না, প্রচুর লোক কিউআর কোড দিয়ে টাকা তোলে, কিন্তু কথাটা হচ্ছে যে উনি তো সবসময় সবাইকে ডিজিটাল ভিখারি ব্যাপারটা বলে এসেছেন, তাহলে সেখানে যদি পাতানো বোনের ব্যাপারটাতে প্রশ্রয় দেয় তাহলে বোঝা যাবে বায়াস্ট। সেটা তো উনি করবেন না, কারণ নিজেকে বা নিজের চ্যানেলকে সবাই সব থেকে বেশি ভালোবাসে। তো নিজের চ্যানেলের নামে কোনো ধাব্বা পড়ে যাবে কে চায়?
তাই না? তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে যে হাট দাদা আজকে বলছিল, আর আমিও দেখলাম যে আপনারা কিন্তু মানে আপনার মেয়ে কিন্তু আপনার এই অসুস্থতাটা ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু বিক্রি করছে, নো ডাউট। আপনাকে কিভাবে টেক কেয়ার করছে, খাওয়াচ্ছে, অথচ আপনার দুটো আয়া আছে, ও কিন্তু নিজের হাতে আপনাকে কিছু সেবা করেছে না, কেউ না কেউ রান্না করা জিনিস বা কিছু বাটিতে করে দিয়েছে, সেটাও চামচে করে দুবার খাইয়ে মায়ের যত্ন করছেই দেখাচ্ছে। আচ্ছা, কেউ যদি কারোর মাকে যত্ন করে, সেই যত্নটা কি সামনে শো অফ করে দেখানোর যে আমি আমার মাকে এরমভাবে যত্ন করছি? মাকে মাকে ভালোবেসে লোক যত্ন করবেই, এটাই স্বাভাবিক। তো সেইটা আবার দেখাচ্ছে মানে ইউটিউবে কি মানে এখন শরীর খারাপ, মায়ের রোগ, এগুলোও বেচতে হবে? জানি না বাবা আপনারা কি চাইছেন। দেখুন, একটা কথা আমি বুঝতে পারছি যে, আর যাই হোক, বিশাখা কিন্তু নিজেকে কন্টেন্ট করার চেষ্টা করছে, আর এই মায়ের রোগটাকেও কন্টেন্ট করার চেষ্টা করছে, আর ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে যে দাদাভাই এই করেছে আমার সঙ্গে, এবং নিজেকে জাস্ট দিদি, সু, এদের মতো করে তুলনা করে চেষ্টা করছে। তুলনা মানে ক্রিয়েটার হিসেবে না, যে ওদের সঙ্গে যা করেছে হাট দাদা আমার সঙ্গেও তাই করেছে, তাই এখনো পর্যন্ত কিন্তু সেরকম কিছু দেখা যায়নি। তো যাই হোক, এটা করে মানে ওই দলে আমি ঢুকতে চাইছি, এটা করা হচ্ছে। তো যারাই ইউটিউবে প্ল্যাটফর্মে এসে দলবাজি লবিবাজি করার চেষ্টা করেছে, তারাই ফল ডাউন করেছে। তো বি অ্যালার্ট, কন্ট্রোভার্সি নয় করো, নয় ছাড়ো। আর কন্ট্রোভার্সি যদি করো, তাহলে যা করছো ঠিক আছে, যেটা পারছো কন্ট্রোভার্সি করছো ঠিক আছে। আর যদি কন্ট্রোভার্সি ছাড়ো, এই মানসিকতা থাকে, তাহলে কন্ট্রোভার্সিটা টোটালি ছাড়তে হবে। ওর কমেন্ট বক্সে ঘুরে কন্ট্রোভার্সি ছাড়া যাবে না, এটা মাথায় রেখো। তো যাই হোক, এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। আর আরেকটা ভিডিও নিয়ে এক্ষুনি আসছি, ততক্ষণের জন্য